আইএলটিএস কিন্তু অতটা সহজ ব্যাপার নয় যতটা আপনি ভাবছেন। কারণ এখানে 4টা পার্ট আছে: রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। এখন আপনার সামনে তো একটা সুযোগ এসেছে, এই সুযোগটাকে আপনাকে ধরতে হবে। সো আপনি বাইরের দেশে যেতে গেলে আপনাকে একটা পয়েন্ট উঠাতে হবে। এটা হতে পারে 7.5, 6.5। সো এই বিষয়টা আপনাকে কিন্তু টার্গেটে রেখে ওইভাবে লক্ষ্যে চলতে হবে। আদারওয়াইজ আপনি যদি একটু দূরে চলে যান, একটু যদি অন্যদিকে তাকান, তাহলে দেখবেন যে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছেন। ঠিক আছে? সো আপনারা যারা একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, কখনোই ডিমোটিভ হবেন না এবং লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। ঠিক আছে? সো আপনারা অনেকেই কী করেন যে আসলে একদিন দেখলেন, আপনার মনে হচ্ছে আইএলটিএসটা দেওয়া দরকার, একদিন ভাবলেন, একদিন বসলেন, পরের দিন উঠে গেলেন, আবার অনেক দিন পর আবার ভাবলেন যে না, আবার একটু দেখি। এই যে দেখা না দেখা, আসলে এই বিষয়টা আসলে ঠিক না। ঠিক আছে? আপনি যখন শুরু করেছেন আইএলটিএসের জার্নিটা, একদম ওইখান থেকে আর বিচ্যুতি হবেন না। ঠিক আছে? না হলে দেখবেন যে আপনার এর উপরে একটা অনীহা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো অনীহা যখন চলে আসবে, তখন কিন্তু আপনি কখনোই ভালো একটা স্কোর আপনি করতে পারবেন না এবং অনেক সময় আপনি নষ্ট করে ফেলবেন। টাকা পয়সা, সময় সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কনসিস্টেন্টলি আপনি একটা ধারাবাহিকতা বজায় রাখেন, একটা সুন্দর গাইডলাইনে চলেন, রুটিন মাফিক আপনি পড়ালেখা করেন, তাহলে দেখবেন যে বেশ ভালো একটা স্কোর আপনি করতে পারছেন। এখন আপনার বন্ধু করতে পারছে, আপনার কলিগ করতে পারছে, আপনি পারছেন না। আপনি পারছেন না কেন? কারণ আপনার ভেতরে কোনো সে ডিসিপ্লিন নাই। ঠিক আছে? একদিন এক এক রকম অগোছালোভাবে আপনি সব কিছু ধরতেছেন, একদিন এটা একদিন ওটা। এইভাবে আসলে কখনোই আপনি আইএলটিএসের এক্সাম দিতে পারবেন না। ঠিক আছে? আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার একটা ভিডিও যে আজকে দেখতেছেন, পরের ভিডিও আর দেখবেন না, এটা না। আপনি দেখেন যে আমার পড়া আপনি বুঝতে পারেন কিনা, এবং যদি বুঝতে পারেন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলোও আপনি দেখবেন। আর আপনারা যেটা করবেন যে ভিডিও অনেক রিসোর্স কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এখন সুযোগ কিন্তু আপনার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, আপনি ধরতে পারছেন না বা আপনি ধরছেন না। এটা আপনার ফল্ট। ঠিক আছে? আপনি আপনার নিজের দোষে নিজে পড়ে যাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন। কত কত মানুষ, শত শত মানুষ কিন্তু পার হয়ে গেল। ঠিক আছে? আমার ভিডিও দেখে, অন্য কারোর ভিডিও দেখে, এক একজনকে ফলো করে কিন্তু ওইগুলো বাসায় বসে প্র্যাকটিস করে হয়ে যাচ্ছে। বেশি দুর্বল হলে হয়তো যোগাযোগ করে বা করে, বাট আপনি যদি আপনার নিজের মেধা একটু খাটান, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি বসতে পারেন। ওকে? এখন আপনার পরিবার আপনার সাপোর্টে আছে, আপনার বন্ধু বান্ধব সবাই আপনার সাপোর্টে আছে। আপনি বাইরের দেশে যাবেন, এই সব কিছুই এবং টাকা পয়সাও রেডি আছে, বাট শুধুমাত্র আইএলটিএসের এই স্কোরের জন্য আপনি যেতে পারছেন না। এর চেয়ে আসলে কষ্টের কিছু হয় না। ঠিক আছে? সব কিছু রেডি। অনেকেই এটাও বলেন যে আমার ওয়ার্ক পারমিট রেডি হয়ে গেছে, আমার ভার্সিটি অ্যাপ্লাইও দিতে পারবো, আমার রেজাল্ট ভালো, বাট স্কোরের জন্য আমি আটকে গেছি বা হচ্ছে না। তো এই বিষয়টা আসলে আমি কি বলবো, যে আমি মূল কথা, এত কথা বলার মানে হচ্ছে আপনাকে একটা লক্ষ্যে এগিয়ে চলা। ঠিক আছে? আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন। এখন অনেকে বলতে পারেন যে স্যার আমার তো স্পিকিংয়ে একটু দুর্বল। আমি স্পিকিংয়ে যদি দুর্বল হন, আপনি আমার ফেসবুকটা ফলো করেন, ওইখানে আমি রেগুলার ভিডিও দিতে থাকি। আমার ফেসবুক লিঙ্কটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই যে আশেপাশে আপনি সব কিছু, অনেক অন্যান্য রিসোর্সও আপনি দেখতে পারেন, রিসোর্স দেখতে পারেন। ঠিক আছে? কিন্তু আমি বলবো যে একটা রুটিন মাফিক এবং সুন্দর একটা গাইডলাইনে যদি না আগান, আপনি কখনোই আইএলটিএসে ভালো স্কোর করতে পারবেন না। সো এত কথা বলবো না, আপনার নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কমপ্লিট সেন্টেন্স বা সেন্টেন্স এন্ডিং বা কারেক্ট এন্ডিং, এটার উপরে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আমি আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি। অবশ্যই এই জন্য আপনাকে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই কমেন্টস করলে খুশি হব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধরে নিচ্ছি আপনি কিছুই জানেন না। সো শুরু থেকে কিভাবে আসলে শুরু করব এবং ধাপে ধাপে কিভাবে সলভ করব, তার একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ সলভ করে আজকে আমরা দেখব। ওকে? তাহলে এটার আসলে চেহারাটা কেমন বা লুক বা আউটলুকটা কেমন সেটা একটু দেখেন। এখানে বলা থাকবে যে কমপ্লিট ইজ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। এই জন্য এটাকে কমপ্লিট সেন্টেন্সও বলা হয়, অথবা কারেক্ট এন্ডিংও বলা হয়, বা সেন্টেন্স এন্ডিংও বলা হয়। সো এই কথাটা যদি থাকে, কারেক্ট এন্ডিং যদি থাকে, তাহলে বুঝবেন যে আপনার এই ধরনের কোয়েশ্চেন আসছে,
এই কমপ্লিট সেন্টেন্স বা সেন্টেন্স এন্ডিং বা কারেক্ট এন্ডিং আজকে যেটা শেখাচ্ছি সেটা আসছে। তো এটা কীভাবে সলভ করব সেটা আমরা একটু পরেই দেখছি। তো আউটলুকটা আবার একটু দেখেন যে এখানে আমাদের কিছু কোয়েশ্চেন করা হয়েছে। কোয়েশ্চেন বলতে এই অংশটাকে আমরা কোয়েশ্চেন ধরে নিচ্ছি, কারণ এটা হলো ইনকমপ্লিট সেন্টেন্স, এটাকেই আমাকে কমপ্লিট করতে হবে। তো আপনি যখনই কমপ্লিট করে ফেলতে পারবেন সেটা তো অবশ্যই প্যাসেজে গিয়ে আপনি আপনার অ্যান্সারটা পাবেন, ঠিক আছে? তো প্যাসেজে কিভাবে দ্রুত বের করা যায় সেটা আমি আপনাকে শর্টকাট নিয়মটা দেখাই দিব, ঠিক আছে? তো দেখেন এখানে 32 নম্বরে যে এই তথ্যটা আছে এর বাকি অংশ কোনটা, এ বি সি নাকি ডি নাকি ই? মানে এ এর তথ্য নাকি বি এর তথ্য নাকি সি এর তথ্য, কোন তথ্যটা আসলে এই 32-এর শেষ অংশ হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল, ঠিক আছে? সেটাই কিন্তু আমাদের ওই সেই লেটারটা শুধু লিখে দিয়ে আসতে হবে। অর্থাৎ 32 নম্বরে যদি আপনার সি নাম্বার লেটার হয়, তাহলে আপনাকে ওই 32-এর স্থলে কী লিখতে হবে, সি নাম্বার লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা যেমন 34-এর যদি আপনার ই হয় তাহলে ওইখানে ই লিখে দিয়ে আসতে হবে, এভাবে এভাবে কমপ্লিট করতে হবে। সো কীভাবে আমরা খুব সহজে এটা কমপ্লিট করতে পারি সেটা আমরা দেখব। সো এটা কিন্তু বেশিরভাগ আপনার প্যাসেজ 2 এবং 3 থেকে আসে। আজকে আমাদের প্যাসেজটা 3 থেকে নিয়েছি, প্যাসেজ 3 একটু হার্ড হয়ে থাকে এসব, তারপরেও আমরা সবচেয়ে ইজিভাবে দেখার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা কি ধাপগুলো কী কী দেখেন। 1 নাম্বার হচ্ছে সকল অর্থ বুঝতে যাব না, শুধু প্রশ্নটা কোথায় সেটা দেখব। অর্থাৎ আপনি প্যাসেজে গিয়ে যদি সব পড়তে যান আপনার কিন্তু অনেক সময় চলে যাবে, কারণ এটা প্যাসেজ 3 এবং এমনিতেও এখানে খুব ইনার মিনিং মানে গভীর মিনিং করে দেওয়া আছে যেগুলো আপনি প্রথমবার পড়েই বুঝতে পারবেন না, যার কারণে সবগুলো পড়তে গেলে আপনার বুঝে উঠতে উঠতে শুধু যদি রিডিংয়ে পড়তে যান আপনি কিছুই করবেন না, শুধু রিডিং পড়তে গেলেই আপনার আধা ঘন্টা চলে যাবে, ঠিক আছে? এজন্য সব পড়ার দরকার নেই, আমি শুধু এই যে প্রশ্নটা কোথায় আছে, এই 32 নম্বর এই প্রশ্নটা কোথায় আছে সেটা খুঁজে বের করব। এর জন্য আমাদের কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নাম্বার হচ্ছে যে আমরা প্রশ্নটা কোথায় সেটা বের করব, ঠিক আছে? এরপরে দেখেন যে প্রশ্নের সাথেই উত্তর আছে, এটা মনে রাখবেন যে প্রশ্ন যেখানে তার সাথে সাথেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। হয়তো 1-2 লাইন বেশি পড়তে হতে পারে, এটা খুব কম, কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগই হলো প্রশ্নের সাথেই বা ওই লাইনটাতেই অ্যান্সার আছে। কারণ এটা কি, এটা বড় একটা সেন্টেন্সকে তারা 2 ভাগে বিভক্ত করেছে। এই যে একটা সেন্টেন্স এটা তো শেষ হয়নি, ফুল স্টপ তো দেয়নি, তাই না? তার মানে আরও অংশ আছে। তো এই আরও অংশটুকু দেখেন, আরও বাকিগুলো কত বড় বড়। তার মানে ওই প্যাসেজে অনেক বড় একটা সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করে তখন আপনাকে এটা দিয়েছে, ঠিক আছে? কিন্তু ওইগুলো তো হুবহু এখানে দেওয়া নেই, ওগুলো একটু প্যারাফ্রেজ করে এখানে দিয়েছে, সেই বিষয়টা আমরা বের করব। যার কারণে আপনি যদি প্রশ্নটা কোথায় আছে বের করতে পারেন তারপরেই হচ্ছে প্রশ্নের সাথেই উত্তর আছে, ঠিক আছে? এটা আপনি পেয়ে যাবেন ইজিলি। আচ্ছা, আমরা একটু পরে প্র্যাকটিক্যাল এটা করে দেখাবো। এরপরে দেখেন 3 নাম্বার হচ্ছে প্রশ্নের শেষের দিকে ও এন্ডিংয়ের শুরুর দিকের তথ্য খেয়াল রাখবো। এটা কেমন দেখেন, অনেকেই আসলে বড় বড় তথ্য তো যার কারণে এই দুইটা খেয়াল করেন না, যে এই যে প্রশ্নের শেষের দিকের অংশ এতটুকু আর এই আইডিয়ার এতটুকু আমরা প্রত্যেকটা থেকে খেয়াল রাখবো, ঠিক আছে? কারণ দেখেন এক জায়গা হলো জেনারেটিংয়ের কথা বলছে, একজন নোয়িংয়ের জানার কথা বলছে, প্রডিউসিংয়ের কথা, উৎপাদনের কথা বলছে, কম্পেয়ারিংয়ের কথা বলছে, রিভিলিংয়ের কথা বলছে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা। আচ্ছা, এরপরে আছে হলো এগুলো অবশ্যই সিরিয়াল মেনে চলবে, এটা মাথায় রাখবেন সবসময়, যে কমপ্লিট সেন্টেন্স বা কারেক্ট এন্ডিং সবসময় একটার পর একটা সিরিয়াল অনুযায়ী আসবে। এজন্য আপনার মানে যদি খুঁজে না পান তাহলে ওইটা দেখবেন যে এই নামটা তো আমি খুঁজে পাচ্ছি না, তখন আপনি যাতে গ্যাপ না হয়ে যায় এজন্য আপনি সিরিয়ালটা মেনেই চলবেন, ঠিক আছে? অন্যদিকে চোখ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সিরিয়ালটা আমি একটু দেখাই দিই। যেমন আপনি এই কথাটা আপনি খুঁজে পাইছেন, এইটার আপনি অ্যান্সার খুঁজে পাইছেন, তারপরে আপনি এইটা দেখতে পারছেন, তো মনে রাখবেন যে তাহলে আপনার 33 নাম্বারটা গ্যাপ গেছে, ঠিক আছে? তো এইভাবে এইভাবে আপনাকে সিরিয়াল মেনে এটা কমপ্লিট করতে হবে। এরপরে দেখেন যে এন্ডিংয়ের সমার্থক শব্দ দেওয়া থাকবে, সমার্থক বলতে সিনোনিম দেওয়া থাকবে, অবশ্যই এখানে সিনোনিম থাকবে, কারণ আপনি এটা কখনোই মোটেও আশা করবেন না যে এটা আপনার হুবহু ওইখানে দেওয়া থাকবে। হয়তো কিছু তথ্য দেওয়া থাকতে পারে হুবহু, যেগুলো আসলে নাউন হয়, নাউনের তো কোনো চেঞ্জ হয় না, ওইগুলো হুবহু পাবেন, কিন্তু অ্যাডজেক্টিভ এবং ভার্ব এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? এগুলো তারা সিনোনিম আকারে দিবে, ওকে? এখন সবগুলোই তো বললাম, এখন মূল কথাটা কি, আমরা প্রথমে কি করব, যখন আপনি প্যাসেজ পাবেন প্রথমে হচ্ছে এইখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, বুঝছেন? যে এইগুলো আগে একবার পড়ে ফেলতে হবে, ঠিক আছে?
আচ্ছা দেখেন আমরা একটু পড়ি, এটা আমরা এক একটা করে আলাদা আলাদা করে পড়বো, শুধু আপনি আইডিয়াগুলো একবার পড়ে ফেলবেন, ঠিক আছে? কারণ আপনি তো প্যাসেজগুলো সিরিয়ালভাবে পড়বেন, এজন্য আইডিয়াগুলো আগে থেকে জানতে হবে, যে কারণ প্রত্যেকটা আইডিয়া যদি আপনার মাথায় না থাকে তখন প্যাসেজ পড়েও লাভ নেই। অথবা আপনি এটাও করতে পারেন যে সরাসরি আপনি ওইখানে যেতে পারেন, এই কথাটা পড়ে সরাসরি যেতে পারেন, তারপরে এসে প্রত্যেকটার সঙ্গে মিলাইতে পারেন, এভাবেও করতে পারেন। তারপরে একবার পড়ে নিলে কি হয়, একটা আইডিয়া থাকে আপনার, ঠিক আছে? দেখেন বলা হচ্ছে যে জেনারেটিং ওয়ার্ক দ্যাট ওয়াজ ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্যাট অফ হিউম্যান। তাহলে জেনারেটিং ওয়ার্ক, কাজগুলো উৎপাদন করে যেটা কিনা ভার্চুয়ালি কি ইনডিস্টিংগুইশেবল, এটা একটা ইউনিক একটা ওয়ার্ড, এটা আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি, ঠিক আছে? তাহলে ইনডিস্টিংগুইশেবল মানে হচ্ছে, ডিস্টিংগুইশেবল মানে হচ্ছে পৃথক করা, আর ইনডিস্টিংগুইশেবল মানে হচ্ছে অপৃথক, মানে পৃথক করা যায় না এমন, ঠিক আছে? মানে সদৃশ, মানে একই রকম দেখতে। দ্যাট অফ হিউম্যান মানে মানুষের মতোই দেখতে কাজগুলো জেনারেট করে, ঠিক আছে? এই কথাটা বলা হয়েছে। আচ্ছা তাহলে এই তথ্যটা আসলে কোন নাম্বারের সঙ্গে যাবে সেটা আমরা পরে দেখতে পারবো। এরপর বলছে নোয়িং, জানা, যে ওয়েদার মানে কি না, যে ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যান অর সফটওয়্যার, এটা কি আসলে মানুষের নাকি আসলে সফটওয়্যারের কাজ, এটা জানা। তাহলে নোয়িং মানে জানা, এটা মানুষের নাকি সফটওয়্যারের কাজ। ওকে, এরপর দেখেন প্রডিউসিং ওয়ার্ক এন্টায়ারলি ডিপেন্ড অন ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটর। তাহলে প্রডিউসিং মানে উৎপাদন করা, ওয়ার্ক মানে কাজ, এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে, মানে কমপ্লিটলি, ঠিক আছে? মানে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে কিসের উপরে? তাহলে এটা আপনি দেখাতে পারেন যে সম্পূর্ণ ডিপেন্ড করে ইমাজিনেশনের উপরে, মানে কল্পনার উপরে, অফ ইটস ক্রিয়েটর, এটাও দেখাতে পারেন যে তার ক্রিয়েটর, যে ক্রিয়েট করছে, যে সৃষ্টি করতেছে, তার ইমাজিনেশনের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে এই কাজটা। কোন কাজটা সেটা এই বাকি অংশ এখানে আছে, আমরা পরে দেখতে পারবো। কম্পেয়ারিং এটা তুলনা করা, দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্ট অফ হিউম্যান অ্যান্ড কম্পিউটার্স, এখানে একটা কম্পেয়ারিংয়ের কথা বলছে, মানে তুলনা করা। তাহলে আপনি যদি দেখেন যে এই এমন কোনো তথ্যর পরে দেখতেছেন যে কম্পেয়ার বা তুলনা করার কথা বলা হচ্ছে, তাহলে আপনি চোখ বন্ধ করে ডি নাম্বার দিয়ে দিবেন। হিউম্যানের সাথে কম্পিউটারের একটা তুলনা বিষয় যদি আপনি দেখতে পান, ঠিক আছে? এরপর দেখেন রিভিলিং মানে প্রকাশ করা, দ্য টেকনিক্যাল ডিটেইলস অফ হিজ প্রোগ্রাম। তার রিভিলিং প্রকাশ করা, দ্য টেকনিক্যাল ডিটেইলস, টেকনিক্যাল বলতে যে টেকনোলজিক্যাল যেসব কার্যকলাপ সেগুলো তার প্রোগ্রামের। হিজ মানে তার প্রোগ্রাম, তাহলে একটা ব্যক্তির প্রোগ্রামকে কী করা, রিভেল করা। আচ্ছা এরপর হচ্ছে পারসুয়েডিং দ্য পাবলিক অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট। আচ্ছা কম্পিউটার আর্টকে অ্যাপ্রিসিয়েট করার তথ্য দেওয়া হচ্ছে। এরপরে বলা হচ্ছে ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ কম্পিউটার, মানে এটা আবিষ্কার করা যে এই কাজটা আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা করা ছিল, বা এই প্রোডাক্টটা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা ছিল, মানে এটা জানা। ডিসকভারিং মানে ওটা জানা বা খোঁজা, ঠিক আছে? তাহলে আমরা এইগুলো একটা মোটামুটি জানলাম। এখন আমি এই তথ্যটা পড়ব, তারপর এই তথ্যটা কোথায় আছে সেখানে গিয়ে বাকি অংশটুকু আমি মিলাইতে পারবো, ঠিক আছে? তাহলে সাইমন কল্টন এই নামটা আপনাকে প্রথমে খুঁজতে হবে, এবং সে কী বলেছে সেটাও দেখতে হবে, যে ইটস ইম্পর্টেন্ট টু কনসিডার দ্য লং টার্ম ভিউ। তাহলে আপনি নামটা তো অবশ্যই আপনি এটা চোখে পড়বে, এবং এটা নাউন, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে নাম দুইটা যদি নাম থাকে তাহলে দুইটা নামই মাথায় রাখবেন। মাঝে মাঝে তারা সাইমন কল্টনও বলতে পারে, শুধু সাইমন বলতে পারে, অথবা শুধু কল্টনও বলতে পারে। এখন কি বলবে, যে লং টার্ম ভিউ নিয়ে একটা কথা বলবে, বুঝছেন? যে ইটস ইম্পর্টেন্ট টু কনসিডার করা লং টার্ম ভিউ দেন ড্যাশ। তাহলে এই লং টার্ম ভিউ নিয়ে সাইমন কল্টন যে তথ্যটা দিয়েছে সেটা কোথায়, সেটা আমাকে খুঁজে বের করতে হবে, তারপর পরেই আমি অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা তাহলে এইখানে দেখেন সাইমন কল্টন, আমরা যদি প্রথম থেকে আসি, এইখানে নেই, এইখানে নেই, এইখানেও নেই, আছে হলো এইখানে সাইমন কল্টন, ইনি হলো দ্য ডিজাইনার। আচ্ছা ইনি কী বলেছে সেটা আমাকে দেখতে হবে, যে লং টার্ম ভিউ নিয়ে কোনো তথ্য দিয়েছে কি না, ঠিক আছে? আচ্ছা এখানে কল্টন নিয়ে আর একটা তথ্য দিয়েছে, ইনি আর্গু করেছে যে সাসেস রিয়াকশন নিয়ে বলেছে। আচ্ছা তিনি লং টার্ম ভিউ নিয়ে কোনো তথ্য দিয়েছে কিনা সেখানে আমাকে দেখতে হবে। আচ্ছা এখানে নেই, এখানেও নেই। রিসার্চার্স লাইক কল্টন, আচ্ছা কল্টন আবার বলেছে যে ডোন্ট বিলিভ ইটস রাইট টু মেজার মেশিন ক্রিয়েটিভিটি ডিরেক্টলি টু হিউম্যান।
আচ্ছা, এইখানে বলেছে যে কলটন ডোন্ট বিলিভ, বিশ্বাস করে না যে এটা সঠিক টু রাইট মেজার। আরেকটা কথা বলছে দেখেন, হ্যাভ হ্যাড মিলেনিয়া, আচ্ছা দেখেন, হু হ্যাভ মিলেনিয়া টু ডেভেলপ আওয়ার স্কিলস। তা লং টার্ম ভিউ নিয়ে কিন্তু কল্টন এখানে তথ্য দিয়েছে, কারণ এখানে মিলেনিয়া মানে সহস্র সহস্র হাজার হাজার বছর, ঠিক আছে, এই কথাটা বলতেছে। তো এই বিষয়ের সঙ্গে আর বাকি তথ্যগুলো কি মিলতেছে বলেন তো? এখানে বলছে যে কল্টন ডোন্ট বিলিভ, বিশ্বাস করে না যে ইট ইজ রাইট টু মেজার, এটা পরিমাপ করা যে মেশিন ক্রিয়েটিভিটি ডিরেক্টলি টু দ্য হিউম্যানস। তার মানে মেশিন এর যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে সেটা ডিরেক্টলি হিউম্যানসের সঙ্গে মেজার করাটা সে রাইট মনে করে না বা এটা বিশ্বাস করে না, ঠিক আছে। আচ্ছা, আর এই যে লং টার্ম ভিউ মানে হচ্ছে হ্যাভ হ্যাড মিলেনিয়া টু ডেভেলপ আওয়ার স্কিলস। তাহলে এই তথ্যটার সঙ্গে এখন তো আপনারা মিলাইতে পারবেন। আমরা এতটুকুও পেয়েছি, এর বাকি অংশও পেয়েছি কোনটা, যে মেজার করা মানে পরিমাপ করা। তার মানে ডি নাম্বারে যে কম্পেয়ারিং দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্ট অফ হিউম্যান অ্যান্ড কম্পিউটার্স, ঠিক আছে। এছাড়া দেখেন আর মেজার নিয়ে কোনো তথ্য এখানে নেই, আপনি শুধু কম্পেয়ার মানেই পরিমাপ করা, মেজার মানেও পরিমাপ করা বা তুলনা করা, ঠিক আছে। তার মানে ডি নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে, যার কারণে আমি কি দিব, 32 নাম্বার চোখ বন্ধ করে আমি ডি দিয়ে দিব, ওকে। আচ্ছা, এটা বাংলা আসতেছে, ডিটা দিয়ে দিই, ওকে। তাহলে আমি 32-এ অ্যান্সার লিখবো ডি। এইভাবে আমি বাকিগুলোও করে ফেলবো, ঠিক আছে। আর যেটা হয়ে যাবে সেটা আপনি কি করবেন, জাস্ট এভাবে একটু মার্ক করে দিতে পারেন যেগুলো কমপ্লিট হয়ে গেছে, ওকে। এরপরে দেখেন ডেভিড কোপস, তাহলে আরেকটা ব্যক্তির নাম হলো ডেভিড কোপস। ইনি হলো ইএমআই সফটওয়্যার। আচ্ছা, ডেভিড কোপস, কোপস মানে কি, কোপ এর এস মানে হলো র। তাহলে ডেভিড কোপের ইএমআই সফটওয়্যার সারপ্রাইজড পিপল বাই ড্যাশ। তাহলে ইএমআই একটা সফটওয়্যার, এর ফুল মিনিং আমরা জানি না, হয়তো ওইখানে গিয়ে পাবে, বলবে। সো ইএমআই সফটওয়্যারটা সারপ্রাইজড করেছে পিপলদেরকে বাই দ্বারা, কি দ্বারা, কি দ্বারা, বাকি অংশগুলো পরে আমরা দেখতেছি, ঠিক আছে। আগে এই কথাটা খুঁজে বের করছে, ডেভিড কোপসের ইএমআই সফটওয়্যার সারপ্রাইজড করেছে, এই কথাটা কোথায় আছে। তাহলে এরপর থেকে আমরা পাবো যে ডেভিড কপস, আচ্ছা, কম্পোজার ডেভিড কপস, ওকে। কপ ইনভেন্টেড এ প্রোগ্রাম কল্ড এক্সপেরিমেন্টস ইন মিউজিক্যাল ইন্টেলিজেন্স, এর মানে হচ্ছে ইএমআই, ঠিক আছে। নট অনলি ইএমআই ক্রিয়েট কম্পোজিশন কোপস স্টাইল বাট অলসো দ্যাট অফ মোস্ট revered classical composers including Bach, okay. Audience were moved to tears and EMI even fooled classical music experts into thinking they were hearing genuine Bach. আচ্ছা দেখেন, এখানে বলছে যে একটা তথ্য তারা এই তথ্য এখানে দিয়েছে যে অডিয়েন্স কি করেছিল, যে মুভ টু টিয়ার্স অ্যান্ড ইএমআইটা কী করেছিল, ফুলড মানে বোকা বানিয়েছিল ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্টদেরকে এটা ভাবতে যে তারা একদম অরিজিনাল কিছু শুনছে, ঠিক আছে। তাহলে মানে অডিয়েন্স কী হয়েছিল, কান্নায় ফেটে পড়েছিল। এবং ইএমআই এটাও করেছিল যে ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্টদেরকে বোকা বানাতে সক্ষম হয়েছিল এটা ভাবাতে যে তারা আসল জেনুইন ব্যাচ শুনছে, ওকে। তার মানে এই যে দেখেন অডিয়েন্সদেরকে যে টিয়ার্সে ফেটে পড়ানো বা ফুল বানানো, এই বিষয়টাই হলো সারপ্রাইজড করা, ঠিক আছে। তার মানে ডেভিড কোপ কী দিয়ে সারপ্রাইজ করেছে বলেন তো, যে এটা জেনুইন কিছু তারা শুনছে, এইটার দ্বারা তাকে বোকা বানানো হয়েছে, ঠিক আছে। তার মানে ডেভিড কোপসে ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ করেছে যে সে এমন কিছু তৈরি করেছে যেটা কিনা সবার কাছে জেনুইন মনে হয়েছে বা অরিজিনাল মনে হয়েছে। তাহলে এটা কোনটা হবে, আপনারা চাইলে একটু পজ করে দেখতে পারেন। দেখেন, জেনারেটিং ওয়ার্ক ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশেবল ফ্রম অফ দ্য হিউম্যান। আচ্ছা, নোয়িং ওয়েদার ইট ওয়াজ, আচ্ছা হিউম্যান আর সফটওয়্যার নিয়ে এখানে ওইভাবে বলেনি, আচ্ছা এটাও বলেনি। রিভিলিং, আচ্ছা পারসুইং পাবলিক অ্যাপ্রিসিয়েট, ওকে। ডিসকভারিং দ্যাট ওয়াজ প্রোডাক্ট, আচ্ছা একটাও হচ্ছে না, বাট এইটা হচ্ছে 1 নাম্বার বা এ নাম্বার, যে জেনারেটিং এমন কিছু সে তৈরি করেছিল, ওয়ার্ক এমন কাজ সে উৎপাদন করেছিল যেটা কিনা অপৃথক মানে একদম সদৃশ ফ্রম দ্যাট হিউম্যান, মানে হিউম্যান থেকে আলাদা করা যাচ্ছে না, কারণ তারা মনে করছিল যে এটা কোনো এক মানুষের কাজ হবে, কারণ আসলে এটা কিন্তু সফটওয়্যারের কাজ ছিল। তার মানে হিউম্যানস থেকে এই কাজটা কি করা যাচ্ছিল না, আলাদা করা যাচ্ছিল না, যার কারণে এই কাজের কারণেই কিন্তু সফটওয়্যার দ্বারা সে পিপলদেরকে সারপ্রাইজড করেছিল, ঠিক আছে।
আচ্ছা, তাহলে 33 নম্বরে কি হবে? এ হবে। আমরা এ নাম্বারটা করে দিব, এখানে এ লিখে দিব। আচ্ছা, এরপরে দেখেন জেরিয়ান টুইগিন্স ক্রিটিসাইজড কোপ ফর নট। আচ্ছা, এখানে লাস্টের অংশটুকু দেখেন যে নট বলেছে, তার মানে নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে জেরিয়ান উইগিন্স ক্রিটিসাইজড করেছে কোপকে ফর নট ড্যাশ করার জন্য, কি না করার জন্য আসলে এই ব্যক্তি ক্রিটিসাইজ করেছে কাকে? কোপকে। কোপ হলো একটু আগে আমরা যাকে পড়লাম। ঠিক আছে, তার মানে এই ব্যক্তি হলো সফটওয়্যার তৈরি করেছে। বাট এখানে দেখেন যে জেরিয়ান উইগিন্স ক্রিটিসাইজড, মানে কোপকে ক্রিটিসাইজড করেছে না করার জন্য। কি না করার জন্য? ঠিক আছে, ফর নট কিসের জন্য, মানে আসলে কি না করার জন্য আসলে ক্রিটিসাইজ করেছে কোপকে, সেটা আমরা দেখব। তাহলে ওই ব্যক্তির নামটা দেখেন কোথায়? এরিয়ান উইগিন্স এই কথাটা এখানে আছে। হ্যাভ ব্লাস্টেড কোপস ওয়ার্ক সিডোসাইন্স অ্যান্ড কন্ডেমড হিম। কন্ডেম মানে হলো তাকে তিরস্কার করা বা সমালোচনা করা। ফর হিজ ডেলিবারেটলি ভেগ এক্সপ্লেনেশন অফ হাউ দ্য সফটওয়্যার ওয়ার্কড। তার মানে আমরা কিন্তু এই লাইনেই পেয়ে যাচ্ছি যে এই উইগিন্স কী করেছে? উইগিন্স হচ্ছে তাকে কন্ডেম করেছে, মানে তিরস্কার করেছে। এই কথাটা মানেই হচ্ছে তাকে ক্রিটিসাইজড করেছে। ঠিক আছে, কন্ডেম মানে হচ্ছে এখানে ক্রিটিসাইজড করা। তাকে বলতে হচ্ছে কোপকে, একটু আগে যার নাম পড়লাম। ফর হিজ মানে তার ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটলি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভেগ এক্সপ্লেনেশন রাখা অফ হাউ দ্য সফটওয়্যার ওয়ার্কড, যে কীভাবে আসলে সফটওয়্যার কাজ করে তার একটা অস্পষ্ট এক্সপ্লেনেশন দেওয়ার কারণে, ইচ্ছাকৃতভাবে সেটা। ঠিক আছে, এই জন্য তাকে কন্ডেম করেছে বা ক্রিটিসাইজ করেছে। তাহলে এই তথ্যর সঙ্গে আপনি কোনটা মিলাবেন? নোয়িং ওয়েদার ইট ওয়াজ ওয়ার্ক হিউম্যান অর সফটওয়্যার? না। প্রডিউসিং এন্টায়ারলি ডিপেন্ড অন ইমাজিনেশন ইটস ক্রিয়েটর? না। ফর নট, এখানে বলছেন ফর নট, কি না করার জন্য? ফর নট রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেলস অফ হিজ প্রোগ্রাম, এইটা হতে পারে। দেখেন, ফর নট মানে না রিভিল, মানে নট রিভিল। আমি যদি নটটা এখানে নিয়ে আসি, নট, এখানে দেখেন নট, আর এখান থেকে যদি আমি কেটে দিই, তাহলে এভাবে দাঁড়াচ্ছে যে জেরিয়ান উইগিন্স ক্রিটিসাইজড কোপ ফর নট রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেলস অফ হিজ প্রোগ্রাম। কারণ সে তো ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট ব্যাখ্যা রেখেছে, তার মানে সে রিভিল করছে না। ঠিক আছে, তার মানে কীভাবে কাজ করছে সফটওয়্যারটা সেটা সে রিভিল করেনি। ঠিক আছে, মানে প্রকাশ করেনি। আর এখানে একই কথা যে ভেগ এক্সপ্লেনেশন মানে অস্পষ্ট ব্যাখ্যা। অস্পষ্ট ব্যাখ্যা মানে হচ্ছে ফাঁস না করা। ঠিক আছে, টেকনিক্যাল ডিটেলসটা ফাঁস না করা তার প্রোগ্রামটাকে। তার মানে ই নাম্বার হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার এটার জন্য। তাহলে আমরা কি দিব? এটা আমরা ই দিব। এখন আমরা কোথায় অ্যান্সারগুলো পাচ্ছি? বেশি কিছু পড়া লাগছে না আমাদের। দেখেন এই নামটা খুঁজে বের করতেছে এবং এর 1-2 লাইন বা ওই লাইনেই আমরা অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য আপনার এইগুলো একটু মাথায় থাকলে আপনি কিন্তু ওই সময় দেখতে পারেন যে এই কথাটা তো এখানে বলেছে এইভাবে। তারপরে যদি মাথায় না থাকে বারবার একটু মিলায় দেখবেন। ঠিক আছে, এরপর দেখেন যে ডগলাস হফস্টেডার ক্লেইমড দ্যাট ইএমআই ওয়াজ। তাহলে ডগলাস কী করেছে? দাবি করেছিল যে ইএমআই ওয়াজ ড্যাশ। ইএমআই ওয়াজ কোনটা হবে? ইএমআই ওয়াজ ড্যাশ। ওকে, তাহলে ডগলাস এই কথাটা এই যে এখানে আছে কমপ্লিট। আচ্ছা, এই হফস্টেডার অ্যান্ড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইএমআই ক্রিয়েটেড এ রেপ্লিকেস, মানে নকল বানিয়েছিল, হুইচ স্টিল রিলাই কমপ্লিটলি অন দ্য অরিজিনাল আর্টিস্ট ক্রিয়েটিভ ইম্পালসেস। আচ্ছা, ডগলাস কী করেছে যে সে ইএমআই বলেছে যে ইএমআই ক্রিয়েটেড রেপ্লিকেস, যেটা কিনা রিলাই করে, নির্ভর করে কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে অন দ্য অরিজিনাল আর্টিস্টের উপরে, আর্টিস্টের ক্রিয়েটিভের উপরে। আচ্ছা, তার মানে এই কথাটা তো আপনি এখন মিলাইতে পারবেন। ঠিক আছে, এটা কি বলছে? প্রডিউসিং ওয়ার্ক এন্টায়ারলি ডিপেন্ড মানে ওখানে রিলাই করা, নির্ভর করা। ডিপেন্ড মানে নির্ভর করা, এন্টায়ারলি মানে কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, অর ইজ ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটর। তাই না? এই কথাটাই তো আমরা এখানে পেলাম যে অরিজিনাল আর্টিস্ট। ঠিক আছে, ক্রিয়েটিভ, তার মানে অবশ্যই এটা ইমাজিনেশনের উপরে ডিপেন্ড করছে। তার ক্রিয়েটর যে সৃষ্টি করছে তার ইমাজিনেশনের উপরে ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে। তার মানে সি নাম্বার হচ্ছে এটার সঙ্গে যাবে।
তাহলে অ্যান্সার আমি কি দিব, সি দিব এখানে। আচ্ছা, এরপরে কি আছে, অডিয়েন্স হু হ্যাড লিসেন ইএমআই মিউজিক বিকেম অ্যাংরি। তাহলে অডিয়েন্স যারা কিনা শুনেছিল ইএমআই মিউজিক, তারা কি হয়েছিল, অ্যাংরি হয়ে গিয়েছিল কিসের পরে, যে আফটার নোয়িং ওয়েদার ইট ওয়াজ ওয়ার্ক হিউম্যান অর সফটওয়্যার, নাকি আসলে আফটার পারসুয়েডিং দ্য পাবলিক অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট, নাকি আফটার ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম। আসলে এইখানে দুইটা কাছাকাছি, এই বি এবং জি নাম্বারটা কাছাকাছি, একটা হলো ডিসকভারিং, একটা হলো নোয়িং, খুব কাছাকাছি। তো দেখেন আসলে একটা বলছে শুধু কম্পিউটার প্রোগ্রামটা জানার জন্য, নাকি আসলে হিউম্যান অর সফটওয়্যার দুইটা বিষয় যে কোনো একটা জানার জন্য। তাহলে এটা আমরা দেখি যে অডিয়েন্স হু হ্যাড লিসেন ইএমআই মিউজিক, তারা অ্যাংরি হয়ে গেছিলো কেন অ্যাংরি হয়ে গেছিল, কিসের পরে। তাহলে অডিয়েন্স হু ফাউন্ড আউট দ্যাট রুট আউটরেগড উইথ কোপের উপরে এমন রাগান্বিত, আউটরেগ মানে হচ্ছে আপনার রেগে যাওয়া, ঠিক আছে। অ্যান্ড মিউজিক লাভার ট্রাই টু পাঞ্চ হিম, মানে এমন একটা মিউজিক লাভার বা মিউজিক যে ভালোবাসে, সে কী করতে চেয়েছিল, তাকে ঘুষি মারার চেষ্টা করেছিল। এইমড সাচ কন্ট্রোভার্সি কোপ ডিস্ট্রয় ইএমআইস ইটস ভাইটাল ডেটাবেস। আচ্ছা, তাহলে অডিয়েন্স যখন ফাউন্ড আউট মানে বুঝতে পারলো বা জানতে পারলো দ্য ট্রুথ, মানে সত্যটা জানতে পারলো, ঠিক আছে। সত্যটা বলতে কি, যে এটা একটা কম্পিউটারের কাজ, ঠিক আছে, এটা মানুষের না, এটা কম্পিউটারের কাজ, তখন আসলে তারা রেগে গিয়েছিল এবং অ্যাকশান নিয়েছিল। ওকে, তাহলে কেন রেগে গিয়েছিল এর কারণ তো বুঝতে পারলাম, যে এটা কম্পিউটারের কাজ না, এটা মানুষের কাজ। তার মানে নোয়িং ওয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যান অর সফটওয়্যার, ঠিক আছে, নাকি আসলে ডিসকভার দ্যাট ইট ওয়াজ এ প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম। এখন দেখেন এইখানে তো শুধু আসলে কম্পিউটারের কথাই বলেছে, মানে সত্য কথাটা বলতে কম্পিউটারের কথা বলেছে, তাই না। তাহলে এটা কি হবে, এটা অবশ্যই জি হবে, যে ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ এ প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে। বি নাম্বারটা হবে না, কারণ এখানে হিউম্যানসের কথাটাও চলে আসতেছে, যে এটা হিউম্যান নাকি সফটওয়্যারের কাজ, নাকি এটা ডিসকভারিং মানে ফাউন্ড আউট, মানে জানতে পেরেছিল বা আবিষ্কার করতে পেরেছিল যে এটা একটা প্রোডাক্ট অফ কম্পিউটার প্রোগ্রাম, এটা আসলে একটা কম্পিউটার প্রোগ্রামের প্রোডাক্ট, ঠিক আছে। তো এই জন্য আর কি তারা রেগে গিয়েছিল, যার কারণে জি হবে হলো অ্যান্সার। আচ্ছা, তারপরেও আমরা আবার একটু দেখি জি নাকি বি, আর একবার দেখলেই বুঝতে পারবো লাস্টে। দেখেন, দ্য পার্টিসিপেন্টস ইন ডেভিড মফস স্টাডি হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট ড্যাশ। তাহলে পার্টিসিপেন্টস ইন ডেভিড মোফ্যাটস স্টাডি, এবং তাদেরকে হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট ড্যাশ। তাহলে লাস্টেরটা দেখেন, ডেভিড মোফ্যাট studied the computer scientist David Moffat Glasgow University provides. He asked both experts to assess six composition. The participants weren't told. আচ্ছা, যে পার্টিসিপেন্ট তাদেরকে বলা হয়নি যে বিফোর হ্যান্ড ওয়েদার দ্য টিউন ওয়ার কম্পোজড বাই হিউম্যান আর কম্পিউটার। আচ্ছা, এইখানে দেখেন হিউম্যান অ্যান্ড কম্পিউটার, তার মানে যারা পার্টিসিপেন্টস বা অংশগ্রহণ করেছিল তাদেরকে বলা হয়নি যে আসলে এটা এই সুরটা কিসের ছিল, এটা কি আসলে মানুষের কম্পোজ করা নাকি আসলে হিউম্যান কম্পোজ করেছিল, সেটা তাদেরকে বলা হয়নি। তার মানে দ্য পার্টিসিপেন্ট ইন ডেভিড মোফ্যাটস স্টাডি হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট নোয়িং, মানে তাদেরকে জানানোই হয়নি ওয়েদার এটা কি হিউম্যান নাকি সফটওয়্যার। কম্পিউটার মানে তো সফটওয়্যার, তাহলে হিউম্যান নাকি সফটওয়্যার, এই কথাটাই কিন্তু এখানে বলেছে। তার মানে বি নাম্বারটা লাস্টের জন্যই হচ্ছে, কারণ এখানে দুইটা বিষয়ই ওখানে উল্লেখ করেছে, হিউম্যান নাকি সফটওয়্যার, ঠিক আছে। এই যে হিউম্যানস নাকি কম্পিউটার একই কথা, এই জন্য আমরা এটা দিলাম। আর এইটা শুধু দিলাম কম্পিউটার প্রোগ্রাম, যে আমরা এখানে আসলে এখানে এটা বলেছিল যে তারা জানতে পেরেছিল সত্যটা হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রাম, যার কারণে তারা রেগে গিয়েছিল, ঠিক আছে। তার মানে দেখেন এইভাবে আপনি মিলাইতে পারেন। সো খুবই সিম্পলি আপনি এইভাবে দেখতে পারেন, এবং বাসায় একটু প্র্যাকটিস করতে হবে অবশ্যই, কারণ কমপ্লিট সেন্টেন্স আপনাকে যদি দুই একবার না করেন অবশ্যই আপনি এটা ভুলে যাবেন, ঠিক আছে। সো এই বিষয়টা করবেন, জাস্ট এই একটা বিষয় আমাদের একটু বাড়তি ছিল। তো যারা যারা আসলে বিষয়টা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন আবার একটু ভিডিওটি দেখবেন, ঠিক আছে। আর
আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি কোথাও অসুবিধা থাকে বা সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা আসলে খুবই দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যারা স্পিকিংয়ে একটু দুর্বল আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে। সো আজকের মতো এতটুকু। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব এবং আপনারা অবশ্যই জানাবেন কোন বিষয়টা নিয়ে ক্লাস দিলে আপনার জন্য একটু উপকার হয়। থ্যাংক ইউ।